রোডে প্রচুর জ্যাম দেখে আদিত্য ফ্লাইওভারে উঠতেই অসতর্কতাবশত নন্দিনী গাড়ির কাচের সাথে আঘাত পাওয়ার পূর্বেই আদিত্য চট করে এক হাত দিয়ে আগলে নিল। ফ্লাইওভারের সমতল জায়গায় সজোরে গাড়ির ব্রেক কষে ক্ষুব্ধ হয়ে নন্দিনী দুবাহু শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে বলল, আপনাকে তখন কি বললাম শুনতে পাননি? সিটবেল্ট পরেননি কেন? একটুর জন্য মাথাটা ফাটাতেন। ডিসগাস্টিং। মন কোথায় থাকে আপনার? অ্যাক্সিডেন্ট হতে খুব ভাল লাগে আপনার, তাই না? সেই জন্যই খালি অ্যাক্সিডেন্ট হন। ওকে ফাইন, আজ থেকে আপনাকে আর কেউ কেয়ার করবে না। ইচ্ছে মতো অ্যাক্সিডেন্ট হনা যাই করেন আপনার ইচ্ছা। নন্দিনী নিরুত্তর। আদিত্যর দিকে একবারও তাকালো না। আদিত্যের ভীষণ রাগ হলো তাকে প্রায়োরিটি না দেওয়ায়। পেছন থেকে অদিতি বলল, ও হচ্ছে একটা রোবট মানবী, তুমি কেন ওকে বলতে গেলে? ভাইয়া না বলে নিজে পড়িয়ে দিতে পারোনি? তোমাকেও কি জ্ঞান দিতে হবে? আদিত্য নন্দিনীর অপেক্ষা করল না। রাগে গজগজ করে সে নিজেই সিটবেল্ট পরানোর জন্য নন্দিনীর দিকে ঝুঁকতেই আদিত্য শরীর থেকে তেতোকলনের মাদকময় সুগন্ধে নন্দিনী চোখজোড়া বন্ধ করে ফেলল। আদিত্য নন্দিনীর বন্ধ চোখজোড়ার দিকে তাকিয়ে সিটবেল্ট পরিয়ে দ্রুত সরে এলো। মেয়েলি মিষ্টি সুবাসে তার জানটাও প্রায় ওষ্ঠাগত। কি মাখেই মেয়ে আল্লাহ জানে। আদিত্য বিড়বিড়াল। আদিত্য সরতেই নন্দিনী দম ছেড়ে শ্বাস টানল। আর একটু হলেই পোটল তুলত। শপিং মলে এসেছে প্রায় ঘণ্টা 3 হবে, এখনও নাকি অনেক শপিং করা বাকি। আদিত্য ভীষণ বিরক্ত হল। মেয়েদের এইসব শপিংয়ের প্যাচাল তার ভালো লাগে না। তবুও বোনের আবদারে এসেছে, নয়তো কে আসত? আদিত্যের দিকে রায়হানের আজ মনোযোগ নেই। মেহেরাব গেছে ফারার সাথে দেখা করতে। অন্যদিকে রায়হান অদিতির পিছু পিছু ঘুরছে, এই সেই তালবাহানা দিয়ে। অদিতি বুঝতে পারলেও পাত্তা দিল না। তানভি আর ফাল্গুনি একজোট হয়ে এক এক শপে ঢুকছে আর উল্টে পাল্টে এই সেই সব কালেকশন দেখছে। রায়হানের কাণ্ডে অদিতি ভীষণ বিরক্ত। মেয়েদের পার্সোনাল কিছু যে কিনবে সেটাও রায়হানের জন্য পারছে না। রায়হান ওর সাথে সাথে হাঁটছে। অদিতি এবার রাগান্বিত হয়ে অন্যদিকে চলে গেল। রায়হানও না বুঝে সেদিকে গেল। অদিতি এবার রেগে উঠে চোখ মুখ পাকিয়ে কোমরে দুহাত রেখে বলল, কি সমস্যা আপনার? আমার পিছু নিয়েছেন কেন? রায়হান আমতা আমতা করে বলল, আসলে তোমার পিছু নিয়ে তো আসলে তোমাকে হেল্প করার চেষ্টা করছি। আমাকে হেল্প করার চেষ্টা করছেন মানে? আমি আপনাকে হেল্প করতে বলেছি? ওই চুজ করার ব্যাপারটা আর কি। তোমরা মেয়েরা তো আবার চুজ করতে পারো না। আপনাকে বলেছি তাই না? না মানে একদম তালবাহানা দিবেন না। আমি কি বুঝি না আপনার কুমতলব? আপনাকে ব্যক্তি ভদ্রলোক মনে হলেও আস্ত একটা মিচকা শয়তান আপনি, বুঝছেন? রায়হান চোখ কপালে তুলে বলল, হোয়াট ইজ মিচকা শয়তান? আপনার মাথা। বলেই অদিতি চলে যেতে নিলে রায়হানও পিছু নিল। অদিতি এবার অগ্নিশর্মা হয়ে বলল, আবার আসছেন আমার পিছু? ভালো হবে না বলে দিচ্ছি। আপনার উদ্দেশ্য যে ভালো নয় সেটা আমি ঠিক বুঝতে পারছি। রায়হান অদিতির একদম কাছাকাছি এসে ঝুঁকে বলল, বুঝতে পারলে তো ভালোই। বুঝার জন্যই তো তোমার পিছু নিলাম চন্দ্রমল্লিকা। অদিতির শরীরে কাঁপন ধরে গেল। সে আর কথা বাড়াল না। রায়হানকে বিব্রত করতে গিয়ে সে নিজেই বিব্রত হয়ে গেল। নন্দিনীর মন ভালো নেই। আদিত্য সহ সবাই মিলে তখন তাকে বেশ কতগুলো কথা শোনালো। খুব ছোট এবং আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে নিজেকে। সেও বা কী করত? মানুষটার মুখোমুখি হওয়া, পাশাপাশি থাকা এইসব সে একদমই চায় না। মানুষটাকে যতই দেখছে ততই মানুষটার উপর সে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। অনুভূতিগুলো তরতর করে সজাগ হয়ে উঠেছে, যেটা উভয়েরই জন্য মারাত্মক। যেহেতু তাদের দুজনের গন্তব্য আলাদা, এইসব ভাবতে ভাবতে অনমনেই সে নিজের মতো করে এদিক সেদিক হাঁটছে, এই সেই কালেকশন ধরে ধরে দেখছে। হঠাৎ চোখ পড়ল একটা হলুদ গাদোয়াল শাড়ির দিকে। নন্দিনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো শাড়িটা। শাড়িটা ভীষণ পছন্দ হলো নন্দিনীর। হঠাৎ মন ভার হলো। বেশ কিছুক্ষণ পূর্বে তাদের হলুদ শাড়ি আর তার সাথে ম্যাচিং করে আর্টিফিশিয়াল অর্নামেন্টসগুলো কেনা হয়ে গেছে। নন্দিনীর ভীষণ আফসোস হলো কেন যে সে আরেকটু আগে এদিকটা এলো না। শাড়িটা এতটাই সুন্দর যে এমন সুন্দর ডুয়েল স্টোনের শাড়ি নন্দিনী আগে কখনো দেখেনি। এত সুন্দর স্নিগ্ধ একটি শাড়ি, মোটিভটাও কি দারুণ।
এছাড়াও শাড়িটির বুনন আর ডিজাইনের ডিটেইলিং দেখলেই বোঝা যায় এই তাঁতি কতটা দক্ষ হাতে বুনেছে এই সুন্দর স্নিগ্ধ মন ভুলানো গাদোয়াল শাড়িটি। শাড়িটি নিতে না পেরে নন্দিনী আফসোস রয়ে গেল। নন্দিনী আগ্রহের সহিত শাড়িটি হাতে নিয়ে বেশ কয়েকবার মুগ্ধ দৃষ্টি বুলালো। মন ভার করে শাড়িটি রেখে এবার সে হাঁটতে হাঁটতে একটি লেহেঙ্গার কালেকশন দেখতে পেয়ে অনমনেই সেখানে ঢুকে পড়ল। এদিক সেদিক তাকাতেই হঠাৎ নন্দিনীর চোখ পড়ল একটা পিঙ্ক কালারের লেহেঙ্গার উপর। নন্দিনী ইম্যাজিন করল এটা ফারার বিয়েতে পরলে তার আম্মু তাকে দেখে বলবে, মাশাল্লাহ, আমার রাজকন্যাকে একদম বারবি ডলের মতো লাগছে। নন্দিনী ভাবল এটা সে নিয়ে নিবে বউ ভাতে পরার জন্য। লেহেঙ্গাটি টান দিতেই হঠাৎ ওপাশ থেকে কেউ একজন টেনে ধরল। নন্দিনীর মেজাজ খারাপ হলো। রুক্ষ গলায় বলল, এই কি সমস্যা? টানাটানি করছেন কেন? দেখতে পাচ্ছেন না এটা আমি অলরেডি চুজ করেছি? ছাড়ুন বলছি। ওপাশ থেকেও গম্ভীর স্বরে শোনা গেল, আমিও এটা চুজ করেছি আমার ফিয়ন্সের জন্য। আদিত্যকে দেখতেই নন্দিনী বিব্রত বোধ করে বলল, সরি ভাইয়া, বুঝতে পারিনি। নিন, এটা ভাবির জন্য। ভাইয়া ডাক শুনতেই আদিত্যের মেজাজ তিরিক্ষ হলো। আদিত্যের বলতে মন চাইল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? কিছু না বলে আদিত্য আচকমা নন্দিনীর হাত থেকে টান মেরে লেহেঙ্গাটি নিয়ে দোকানিকে বলল, দ্রুত প্যাক করে দিন। আদিত্যের এমন বিহেভিয়ারে নন্দিনীর মনক্ষুণ্ণ হল। কিছু না বলে নীরবে বের হতে নিতেই আকস্মিক আদিত্য এসে তার সামনে দাঁড়ালো। নন্দিনী ঘাবড়ে যেতেই আদিত্য মাথা তুলে বাঁকা হেসে বলল, সে কি, কোথায় যাচ্ছেন? শপিং করবেন না? ওদের কাছে যাচ্ছি ভাইয়া। আদিত্যর মেজাজ পুনরায় খারাপ হলো। শক্ত গলায় বলল, ওদেরকে বিরক্ত করার কি দরকার? আপনি বরং আমার ফিয়ন্সের জন্য কিছু ড্রেস চুজ করে দিন। আপনার চয়েস মোটামুটি ভালো, বলা যায় কোনো মতে চলে। কোনো মতে চলে মানে? নন্দিনীর ভীষণ রাগ হলো। সে আর কথা বাড়ালো না। মনে মনে আদিত্যের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে লাগলো। এছাড়াও কথায় কথায় মানুষটা ফিয়ন্সে ফিয়ন্সে করছে। ইস, আধিক্যেতা কত! মনে মনে বিড়বিড়ালো। আদিত্য আর নন্দিনীকে একসাথে একটা শপের মধ্যে ড্রেস চুজ করতে দেখে কৌতূহলী হলো বাকি 4 জন। তারা শপিং করা বাদ রেখে উদ্গ্রীব হয়ে ওদের দেখছে। রাইহান বলল, দেখো ওরা কত সুন্দর করে শপিং করছে, আর তুমি কথায় কথায় আমাকে চোখ রাঙাচ্ছ। এটা কি ঠিক অদিতি? অদিতি কিছু বলতেও নিয়েও বলল না, তপ্ত দৃষ্টিপাত করল। প্রায় 4 জনই ওদের ওপর আড়াল থেকে দৃষ্টি রাখল। নন্দিনী একরাশ ক্ষোভ পুষে ইচ্ছে মতো ড্রেস চুজ করতে লাগলো। আদিত্য বুঝতে পেরেছে ফিয়ন্সের কথা বলায় নন্দিনী জেলাস ফিল করছে। অনমনী হেসে উঠল। কেন জানি এই লুকে দেখতে নন্দিনীকে তার ভীষণ ভালো লাগছে। রাগে নাকটা সিন্দুর রঙা হয়ে উঠেছে। আদিত্য নন্দিনীর কানের কাছে মুখ এগিয়ে বলল, রাগলে আপনাকে দারুণ লাগে নন্দিনী ফুল, এখন থেকে বেশি বেশি রাখবেন। নন্দিনী আদিত্যকে নিজের কাছাকাছি এসে কিছু বলতে দেখে ভরকে যেতেই বলল, কিছু বললেন? রাগলে আপনার মুখখানা হয়ে যায় সিন্দুর রাঙা। নন্দিনীর শরীরে কাঁপন ধরে গেল কথায় আর তেতো কোলনের মাদকময় সুগন্ধে। মুহূর্তে পেটের মধ্যে প্রজাপতিগুলো উঠতে লাগল। নন্দিনী কিছু বলতে নিতেই তার আগে আদিত্য আবারও বলল, এভাবে যখন তখন লাল হয়ে গেলে আপনারই বিপদ নন্দিনী ফুল। আপনার স্পেশাল রেড অ্যাডিকশনটা অঘটন ঘটাতে বাধ্য। বি কেয়ারফুল। নন্দিনী জমে গেল আইসের মতো। মানুষটা কি বলল এটা? আমতা আমতা করে বলল, আসছি বলেই এক পর্যায়ে চোরের মতো বেরিয়ে গেল। নন্দিনী মনে মনে বলল, পালিয়ে আর যাবে কোথায় নন্দিনী ফুল? নন্দিনীর বুকটা ধুকভুক করছে। মানুষটা একটু আগে কি বলল? রাগলে তাকে দারুণ লাগে, রেড অ্যাডিকশন হলে তারই বিপদ। মুহূর্তেই নন্দিনীর মেদুর মুখমণ্ডলখানিতে গোলাপি আভা ফুটে উঠল। অনমন্যেই হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জাম কালারের গাউন দেখতে পেয়ে নন্দিনী দ্রুত ঢুকে পড়ল গাউন কর্নারে। ব্যান্ডেড গাউনটি অনেকক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখল। গাউনটি অসাধারণ এবং গর্জিয়াসও। এছাড়াও কোয়ালিটি খুব ভালো। মূল্য দেখল 40,900 টাকা মাত্র। নন্দিনী ব্যাগ খুলে টাকা গুনে চেক করে দেখল ক্যাশ টাকা কম আছে। এতে হবে না, আর হলেও বাকি শপিং করা যাবে না।
বাসা থেকে আসার সময় তার বাবা নবাব সাহেব ক্রেডিট কার্ড দিয়েছিল তাকে, কিন্তু তাড়াহুড়ো করে সে ভুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে চলে এসেছে। এজন্যই কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করতে নেই। ভাবল কাল বাবার সাথে এসে এটা নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যদি ভাগ্য সহায় হয়ে থাকে আর কি। হঠাৎ কোত্থেকে আদিত্য এসে বলল, ওয়াও, দারুণ তো, নিশ্চয়ই আমার ফিয়ন্সের জন্য চুজ করেছেন। থ্যাঙ্কস নন্দিনী ফুল, বিয়েতে এটাই পরাবো আমার ফিয়ন্সেকে, দারুণ লাগবে তাকে। নন্দিনী কিছু বলার পূর্বেই আদিত্য বলল, ফের থ্যাঙ্কস দিতে হবে না, আমার ভীষণ পছন্দ হয়েছে, তাছাড়া আপনার পছন্দ সত্যি দারুণ। বলেই গাউনটি পাক করতে দিল। নন্দিনীর মন খারাপ হয়ে গেল। আজ সকাল থেকেই কি হচ্ছে তার সাথে এইসব? একের পর এক অঘটন ঘটেই চলছে। নন্দিনী হতাশ শ্বাস ফেলে আর দাঁড়াল না, সোজা একটি কসমেটিক্সের কর্নারে ঢুকে পড়ল। এখানে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি সকল ব্র্যান্ডেড প্রসাধনী পাওয়া যায়। হঠাৎ নন্দিনীর চোখ পড়ল নিউ মডেলের লিপস্টিকের ওপর। লিপস্টিকগুলো ক্রিসমাসের স্টারের মতো, কিন্তু আকারে অন্যান্য লিপস্টিকের মতো লম্বা। লিপস্টিকগুলো অদ্ভুত কালারের, এই যেমন দেখা যাচ্ছে সাদা, কিন্তু ঠোঁটে দিলে লাল কালার ধারণ করছে, আবার লাল কালারেরগুলো ঠোঁটে দিলে গোলাপি কালার ধারণ করছে। সবগুলোই প্রায় এক একটা এক এক কালার। নন্দিনীর মতে একে ম্যাজিক্যাল লিপস্টিকও বলা যায়। লিপস্টিকের মধ্যে জড়িও রয়েছে। এই লিপস্টিকগুলো দেখলে যে কারো মনে হব ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে রাখা স্টারগুলো। লিপস্টিকের গায়ে লেখা মেড ইন চায়না। নন্দিনী মৃদু হাসল। চায়না ছাড়া এই বুদ্ধি আর কার আছে? এ তো আর না ভেবে নন্দিনী এখান থেকে গোটা 7 ডজন লিপস্টিক নিয়ে নিল। ভাবল ওদের 3 জনকে 3 ডজন দেবে, আর ওয়াজিহা জাফরিনকে 2 ডজন দেবে, এবং তার মা আর তার 2 ডজন। তাছাড়া লিপস্টিকগুলো যে কোনো ড্রেসের সাথে যখন তখন ম্যাচিং করে ইউজ করা যাবে। এছাড়াও তার আম্মু আবার দেশি লিপস্টিক কোনো কালে ইউজ করেন না, ওনার কালেকশনে রয়েছে সব বিদেশি প্রোডাক্টস। এগুলো নিশ্চয়ই পছন্দ হবে ওনার। নন্দিনী লিপস্টিকের সাথে অনেকক্ষণ যাবৎ বেছে বেছে বেশ কতগুলো হেয়ার ক্লিপ, বেলি আর কাঠগোলাপের গাজরা, স্টোনের কয়েকটা ফিঙ্গার রিং নিল। এছাড়াও শাড়ির সাথে ম্যাচিং করে তার মা সহ নিজেদের জন্য নিউ মডেলের গর্জিয়াস 5 জোড়া কাকুন আর 5 জোড়া মানাতাসা নিল। লম্বা লম্বা বেশ কয়েকটা স্টোনের মালা নিল বিয়েতে পরার জন্য। এছাড়াও পাকিস্তানি কয়েকটি চোকার সেটও নিল। ডায়মন্ড কাটের কয়েকটা অর্নামেন্টসও নিয়ে নিল সাথে। এগুলো শাড়ির সাথে খুব মানাবে, দেখতেও ইউনিক ডিজাইনের। তাছাড়া ইচ্ছে থাকলেও সব সময় তো তার আশা হয় না শপিংয়ে, তাই একটু বেশি করে নিচ্ছে সবকিছু। বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে কালার মিলিয়ে এগুলো চুজ করে পাক করতে দিয়ে অপেক্ষা করতে লাগলো নন্দিনী। আকস্মিক আদিত্য কোথা থেকে এসে হুট করে বলল, ওহ, আপনি এখানে? আমি আপনাকে খুঁজে টায়ার্ড হয়ে গেলাম। প্যাক করা জিনিসগুলোর দিকে তাকাতেই নন্দিনী ভয় পেয়ে গেল। তাকে অবাক করে দিয়ে আদিত্য বলল, ভালোই হলো, সব চুজ করে প্যাক করতে দিয়েছেন, অ্যাগেন থ্যাঙ্কস। নন্দিনী কিছু বলতে নিতেই আদিত্য থামিয়ে দিয়ে বলল, কোনো প্রবলেম নেই, আপনার পছন্দ ঠিক আছে, আর বিয়ের জন্য মেবি আমাকে আর কষ্ট করে শপিং করতে হবে না, এতেই সেরে যাবে। আর আমার ফিয়ন্সা দেখলে খুশি হয়ে যাবে, বলবে আমার হাজবেন্ডের চয়েস দারুণ। বলেই বিল পে করে সব নিয়ে অন্যদিকে হাঁটা ধরল আদিত্য। নন্দিনী হতভম্ব হয়ে শুধু তাকেই রইল, বলার সুযোগটুকু আদিত্য দিল না। হুট করে এসে হুট করে কয়েকটা কথা বলে বিল পে করে আকস্মিক কোথায় গায়েব হয়ে গেল। এটা কি হলো? নন্দিনীর মাথার উপর দিয়ে সব গেল। আদিত্য কি কোনো কারণে তার উপর ডিস্টার্বড, নাকি তাকে জেলাস ফিল করানোর জন্য বারবার একই রকম কাজ করছে? নন্দিনীর বোধগম্য হল না। নন্দিনী এবার হাঁটতে হাঁটতে একটা টেডি বিয়ারের শপের সামনে এসে দাঁড়ালো। দেশি বিদেশি টেডি বিয়ার দিয়ে সম্পূর্ণ শপটি ভরা। নন্দিনী এখান থেকে কয়েকটা টেডি বিয়ার পছন্দ করে নিল, ভাবল এগুলো তার বেডরুমে সাজিয়ে রাখবে। আকস্মিক আদিত্য কোথা থেকে এসে ওর হাত থেকে টেডিগুলো কেড়ে নিয়ে বলল, থ্যাঙ্কস, মনের কথাটা বোঝার জন্য। বাসর রাতে টেডিগুলো গিফট করলে আমার ফিয়ন্সে খুব খুশি হয়ে যাবে। বলেই বিল পে করে টেডিগুলো নিয়ে গটগট আওয়াজ তুলে হাঁটা ধরল। নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়েই রইল। তার সাথে এটা কি হলো আবার? নিশ্চয়ই আদিত্য ইচ্ছে করে এমনটা করছে, নয়তো কারোর দিকে কোনো খেয়াল নেই, শুধু ওর সাথেই বা বারবার এমন কাজ করছে কেন? কারণ তো একটা রয়েছেই। আদিত্যর ওপর মনক্ষুণ্ণ হয়ে এবার ভীষণ অভিমান হলো নন্দিনীর।
ভারাক্রান্ত মনে হাঁটতে হাঁটতে একদম মলের শেষ প্রান্তে চলে গেল। নন্দিনীর বিশ্বাস আদিত্য তাকে আর খুঁজে পাবে না, একদম না। সেখানে একটা শাড়ির কর্নার দেখতে পেল। নন্দিনী এদিক সেদিক তাকিয়ে দ্রুত ঢুকে পড়ল। আদিত্য নিশ্চয়ই দেখেনি। এবার নন্দিনী স্বস্তির শ্বাস ফেলল। নিশ্চিন্তে শপিং করা যাবে। এই শপে দেশি বিদেশি নানান রকমের শাড়ি তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে। হঠাৎ চোখ পড়ল একটি ময়ূরকণ্ঠী চেক কাতান শাড়ির ওপর। কি দারুণ কালার! নন্দিনী ইমাজিন করল তার মাকে ভেবে। এই শাড়িটা সে নিজের জন্য নেবে না। তার মা শাড়ি পরতে খুব পছন্দ করে। এক একদিন এক একটা শাড়ি পরে বাইরে যায়, পার্টিতে যায়, রাজনৈতিক কারণে কত শত জায়গায় যায়। তাছাড়া ফারার বিয়েতে এই ময়ূরকণ্ঠী চেক কাতান শাড়িটি পরলে তার মাকে নিশ্চয়ই সুন্দর লাগবে। নন্দিনী শাড়িটিতে হাত বুলিয়ে তার মাকে কল্পনা করতে লাগল। তাছাড়া তার মা যদি জানে এটা সে চুজ করে ওনার জন্য নিয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি খুব খুশি হবেন। মূল্য দেখল ২১,৫৫০ টাকা মাত্র। এটা নিশ্চয়ই বিদেশি পণ্য, দাম তো হবেই। দোকানিকে বলল, শাড়িটা দ্রুত প্যাক করে দিন, আর বিল কত হয়েছে। আদিত্য হঠাৎ ঝড়ের বেগে কোথা থেকে এসে বলল, নন্দিনী ফুল, আপনি এখানে? বাহ, শাড়িটা তো ভীষণ দারুণ। থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। বিয়ের কেনাকাটা হয়ে গেল আমার। এই শাড়িটা বাসর রাতে আমার ফিয়ন্সে পরলে তাকে দারুণ মানাবে, তাই না? বলেই আদিত্য পকেট থেকে কার্ড বের করে বিল পে করে শাড়িটা নিয়ে অন্যদিকে হাঁটা ধরল। নন্দিনী ছলছল নয়নে আদিত্যর যাওয়ার পানে তাকিয়ে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। একটু আগে কি হলো তার বোধগম্য হল না। আদিত্য এমনটা না করলেও পারত। রাগে দুঃখে কষ্টে নন্দিনীর দু চোখে জল এসে ভর করল। কান্নায় নাক আর ঠোঁট দুটো কেঁপে উঠল। টুপটুপ করে গ্রীবাদে সবদি জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। নন্দিনী শপিং মল থেকে বেরিয়ে রাস্তায় অনমনে হাঁটতে লাগল। ধানমন্ডির ওদিকটা একটা লেক রয়েছে। নন্দিনী ভাবল, ওখানে গিয়ে কিছুক্ষণ বসলে মনটা হালকা হবে। ততক্ষণে অদিতিদের শপিং করাও হয়ে যাবে। তাছাড়া এইরকম খোলামেলা মুক্ত পরিবেশে তার কখনো আসা হয় না। বলা যায় পরিবার থেকে তার ব্যক্তি স্বাধীনতা খুব কম, সেই ছোট্টবেলা থেকেই। মায়ের কঠোর নজরদারিতে তার শৈশব থেকে বেড়ে ওঠা, তাই তো হাঁপিয়ে যায়। নন্দিনী লেকের দিকে তাকালো। তার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় চাঁদনি রাতে নৌকায় উঠে প্রিয় মানুষটার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখতে, কিংবা নৌকার গলুইয়ের মধ্যে বসে বাবুল ওড়াতে। কল্পনা করতে করতে নন্দিনী হঠাৎ কল্পনার জগতে হারিয়ে গেল। অনেকক্ষণ যাবৎ নন্দিনীকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে সবাই চিন্তায় বিভোর হয়ে গেল। অদিতি বলল, ভাইয়া, নন্দিনী কই? এখানেই তো ছিল, খুঁজে পাচ্ছি না কোথাও। সে কি? হ্যাঁ ভাইয়া। রেহান বলল, অদিতি, তুমি কল দিয়ে দেখো তো রাজনন্দিনী কোথায় আছে। অদিতি লাগাতার কল দিল, কিন্তু নন্দিনী পিক আপ করল না। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। রায়হান বলল, আদিত্য, নন্দিনীর নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করো দ্রুত। আদিত্য লোকেশন ট্র্যাকিং করতেই দেখল একটি লেকের পাড়ে শো করছে। অদিতি বলল, ভাইয়া, আমরা শপিং করে টায়ার্ড হয়ে গেছি, তুমি বরং ওকে নিয়ে আসো। কখন আবার কোন বিপদ ঘটে যায় তার কোনো ইয়ত্তা নেই। এছাড়াও আজ বডিগার্ড ছাড়া ওকে নিয়ে এসেছি, ওর মা জানতে পারলে প্রচুর ঝামেলা করবে। নন্দিনীকে লেকের ধারে একা বসে থাকতে দেখে হঠাৎ কয়েকটা বখাটে এসে বলল, এই সুন্দরী, চলো না যাই পাট খেতে। কথাটা শুনতে নন্দিনী কল্পনা রাজ্য থেকে বেরিয়ে দাঁত মুখ খিচিয়ে বলল, এই অসভ্য বেয়াদব, তোদের ঘরে কি মা বোন নেই? মা বোন সবই আছে, কিন্তু একটা বউ নাই। চলো না আমরা পাট খেতে যাই। এই শুয়োরের বাচ্চা, তোর মা বোনকে গিয়ে বল তোদের সাথে পাট খেতে যেতে, দেখি তারা কি বলে। এই সুন্দরী, মুখ সামলে কথা বল। এই লম্পট, এখন তোর খারাপ লাগে? আমারও খারাপ লেগেছি। আমিও কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো সন্তান। বখাটেগুলো ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। জীবনে কোনো মেয়ে তাদের সাথে এমন দুঃসাহস নিয়ে কথা বলেনি, একমাত্র এই মেয়েটা ছাড়া। বরং তাদেরকে দেখলে কাঁপত। আর এই মেয়ে দেখো, মুখে মুখে তর্ক করছে। তরতর করে রাগ উঠে গেল বখাটেগুলোর মাথায়। নন্দিনী উঠে দাঁড়ালো। ততক্ষণে বখাটেগুলো ওর চারপাশে ঘিরে দাঁড়ালো। নন্দিনী বলল, সর সামনে থেকে, যেতে দে আমাকে। তা না হলে আজ কিন্তু তোদেরকে। কি করবে সুন্দরী? কি করব জানিস? কি করবে? কানের নিচে কষিয়ে থাপ্পড় মারব, যাতে টিভির মতো ঝিরঝির করিস।
ছেলেগুলো হো হো করে হেসে উঠল। কথাগুলো বলেই নন্দিনী ঠাস করে কষিয়ে দু গালে 3টে থাপ্পড় মেরে বলল, দেখ অসভ্য, এইভাবেই তোদেরকে শিক্ষা দিতে হয়, কারণ তোদের মতো অমানুষ, কাপুরুষ আর জানোয়ারদের জন্য মেয়েরা স্বাধীন হয়ে রাস্তাঘাটে বেরোতে পারে না। বখাটেটি গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি তার মনে হচ্ছে সে বিটিভির মতো ঝিরঝির করছে। সম্বিত ফিরতেই বলল, আমার গালে থাপ্পড় দিয়েছিস, এই জন্য তোকে পৌঁছাতে হবে সুন্দরী। আদিত্য দ্রুত গাড়ি নিয়ে লোকেশনে পৌঁছতেই দেখল লেকের পারে নন্দিনীকে কয়েকটা বখাটি ঘিরে ধরেছে। বখাটিটি কথাগুলো বলেই গায়ে হাত দিতে নিলেই আদিত্য এসে ধাক্কা মারল ছেলেটিকে। ছেলেটি ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে বলল, কোন শালারে? পিছু ফিরতেই আদিত্যকে দেখে বলল, এই শালা তুই কে রে? কত বড় সাহস আমার গায়ে হাত দিলি? দিয়েছি, আরও দেব। আরও দিবি মানে মগের মূল্য পেয়েছিস? হ্যাঁ। এই মেয়েটাকে নিয়ে লেকের পাড়ে ফুর্তি করতে আসছো তাই না? হ্যাঁ এসেছি। তোর কোনো সমস্যা? কিছু করতে পারবি? এই শালা গায়ে হাত দিলি কেন? বলি একটা ছুরি বের করল। আদিত্য ওয়েট বলেই আকস্মিক একটা লাথি মেরে লেকের মধ্যে ফেলে দিল ছেলেটাকে। বাকি ছেলেগুলো ওর গায়ে হাত তুলতে এলে আদিত্য ওদের হাত শক্ত করে চেপে ধরল। ওর জিম করার শক্ত বলিষ্ঠ শরীরের সাথে পেরে উঠল না ছেলেগুলো, উল্টো কোকি উঠল। বাকি ছেলেগুলো পালাতে নিলে পেছন থেকে লাথি মারল আদিত্য। 2-3টা ছেলে লেকের মধ্যে পড়ে হাবুডুবু খেতে লাগল। নন্দিনী হতভম্ব হল। সেদিন রাতেও এমন একজন মানুষ সেম এইভাবে ফাইটিং করে তাকে উদ্ধার করেছে। নন্দিনী কেমন যেন আদিত্যের সাথে মিল পাচ্ছে সবকিছুর। বাকিগুলো পালাতেই আদিত্য বলল, এখন লেজ কাটা শিয়ালের মতো পালাচ্ছিস কেন? চেহারায় এমন সার্জারি করাবো না, নিজেরাও নিজেদের চেহারা দেখে বাবারে মারে বলে কুকুরের মতো গেউ গেউ করতে করতে পালাবি, ব্যাস্টার্ড। নন্দিনী বিস্মিত হলো, কারণ সেদিন রাতেও সেম এইভাবে বলেছে মানুষটা। মাথায় আঘাত পেলেও তার সেন্স কিছুটা ছিল। ওদের তর্কাতর্কি নন্দিনীর নিজ কানে শুনেছিল। নন্দিনী কৌতূহলবশত বলে উঠল, সেদিন কি আপনি আদিত্য? আচমকা বাজ খাই গলায় আদিত্য বলে উঠল, হ্যাঁ সবখানেই তো আমিই ছিলাম, আর সেই জন্যই তুমি আস্কারা পেয়ে বারবার স্বেচ্ছায় বিপদ ডেকে আনছো। কারণ তোমাকে বারবার বাঁচানোর জন্য আমি আদিত্য চৌধুরী আছি না, সিনেমার হিরোদের মতো। বলেই নন্দিনীর দুবাহু শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা তোমার? প্রতিবার কেন ইচ্ছেকৃতভাবে এমন করো? তুমি কি শান্তিতে থাকতে দিবে না আমাকে? এত জ্বালাচ্ছ কেন? সেই প্রথম দিন থেকেই জ্বালিয়ে আসছো একের পর এক। একটা দিনও তুমি আমাকে শান্তিতে থাকতে দাওনি। কি ব্যাপার? কেন এমন করছো বলো? ওয়াই? শেষোক্ত কথাগুলো খুব জোরেই বলল। নন্দিনী কেঁপে উঠল। এছাড়াও সম্বোধন আপনি থেকে তুমি হয়, নন্দিনী চমকে গেল। আদিত্যর কথা নন্দিনীর বোধগম্য হল না। নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কথাগুলো বলে আদিত্য আরও জোরে বাহুগুলো চেপে ধরল। নন্দিনী কোকিয়ে উঠে বাহু ছাড়ানোর চেষ্টা করতে আদিত্য আরও জোরে চাপ দিল। নন্দিনী এবার কেঁদে উঠল ব্যথায়, বলেই ফেলল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়াবার জন্যই দিচ্ছি। বলেই আরও জোরে চেপে ধরল। অতিথিরা এসে পৌঁছল। দুজনকে এই অবস্থায় দেখে রায়হান বলল, এমন করছিস কেন? পাগল হয়েছিস? এইসব কেমন অভদ্রতা? কেমন করব এই মেয়েটার সাথে? ছাড়, অনেক হয়েছে। রাগে আদিত্যের মাথা ধপধপ করছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। সঠিক সময় না এলে কি হতো আজ? মেয়েটারা তো জিত কেন? ওদের কথার মাঝেই নন্দিনী হাত দিয়ে আদিত্যের বুকে সজোরে ধাক্কা মারল। আদিত্য পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। অদিতি বলল, নন্দিনী, কি হয়েছে তোদের? হঠাৎ দুজনে এমন করছিস কেন? তখন তো দেখলাম সব ঠিকঠাক, কি সুন্দর করে দুজনকে দেখলাম, শপিংও করেছিস। কিছু হয়নি। বলেই উল্টো দিকে হাঁটা ধরল। রায়হান আদিত্যকে বলল, তুই কেন এমন করছিস পাগলের মতো? এই মেয়েটা পাগল বানিয়ে দিয়েছে আমাকে। আমার সকল সুখ কেড়ে নিয়েছে আজ থেকে 3টি বছর ধরে। আদিত্য প্লিজ রিল্যাক্স, এখন এইসব করলে হবে? মাথা ঠান্ডা কর। শি ইজ জেলাস। জেলাস তো তোরা দুজনেই। হোয়াট?
আদিত্য আর রায়হানের কথা শুনে অদিতি, ফাল্গুনী আর তানভি বিস্ময় বিমূঢ়। ভেতরে ভেতরে এত কিছু, অথচ ওরা জানে না। আজ না শুনলে হয়তো কখনোই জানা হতো না। রায়হান বলল, তোরা দুজনেই একই যন্ত্রণায় ভুগছিস, অথচ কেউ কারোর সাথে ফেস টু ফেস কথা বলছিস না। শোন, কোনো সম্পর্কে আবদ্ধ হতে হলে কিংবা সেই সম্পর্ককে সারা জীবন আগলে রাখতে হলে দুজনেরই সমান সমান ভূমিকা থাকতে হয়। তোরা তো একে অপরকে কাছাকাছি আসার সুযোগটুকু দিচ্ছিস না, ভুলগুলোও সলভ করছিস না। চোখে দেখে কানে ভুল শুনে একের পর এক শুধু ভুল বুঝেই যাচ্ছিস। শোন, সবসময়ই চোখে দেখা কিংবা কানে শোনা কথাও সত্য হয় না, এর অভ্যন্তরেও অনেক সত্য লুক্কায়িত থাকে। আর শোন, একজন আরেকজনের উপর সম্পর্কহীনভাবে অহেতুক অভিমান জমিয়ে রেখেছিস। তোদের তো রাগ অভিমান করার মতো কোনো সম্পর্কও নেই। তাছাড়া ওর সাথে এইভাবে রুড বিহেভ করলে কিছুই সলভ হবে না, বরং মাথা ঠান্ডা রেখে সব করতে হবে, নয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই। ও এত জেদি কেন? এত রাগ কিসের ওর? কতবার বুঝিয়েছি ওকে, আমি আর ওকে টলারেট করতে পারছি না রায়হান। মেয়েটা সামান্য কিছুতেই। নন্দিনীর জায়গা থেকে ও সঠিক, সম্পূর্ণ দোষ তোর। না বুঝে আগ বাড়িয়ে তুই সবসময় বাড়াবাড়ি করেছিস। নন্দিনী তো তোকে তার জীবন সম্পর্কে কিছুই বলেনি, তুই বরং এক ধাপ বেশি বুঝেছিস। এছাড়াও আজ কিন্তু তুই কম বাড়াবাড়ি করিসনি, প্রায় অনেকবারই বাড়াবাড়ি করেছিস। সবটাই আমরা দূর থেকে লক্ষ্য করেছি। একটাবার ভাব, তোর এইসব করাটা কি আদেও ঠিক হয়েছে? ঠিক বেঠিক বুঝি না, আমার ইচ্ছে হয়েছে, আমি করেছি। আমি কষ্ট পাবো আর ও সুখে থাকবে, তা কি করে হয়? ওকেও আমার মতো সমান সমান আগুনে জ্বলতে হবে। আদিত্য ফণা তোলা সাপের মতো ভোঁস ভোঁস করল। রায়হান আদিত্যের কাঁধে হাত রেখে বলল, দেখ আদিত্য, মাথা ঠান্ডা রাখ ভাই। শোন, আগুন কখনো আগুনকে জ্বালাতে পারে না, নিভাতেও পারে না, বরং আগুনে আগুন সংমিশ্রিত হয়ে এর সংঘর্ষণে আরও উত্তপ্ত হয়। তেমনি তোরা দুজনও আগুন, একজনও বরফ হওয়ার চেষ্টা করছিস না। শোন, আমরা অনেকেই জানি কিংবা নানান জায়গায় শুনেছি অভিমানী হওয়াটা মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই মেয়েদের অভিমানী রূপে পাঠিয়েছেন। তারা রাগ করবে, ঢং করবে, ন্যাকামি করবে, অযথা রাগ করবে, সামান্য কথায় চোখে জল চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে, দিন শেষে নানান রকম অভিযোগ অনুযোগ করবে ইত্যাদি। এগুলো সিম্পল। শোন, মেয়েরা ভালোবাসার জিনিস। মেয়েদেরকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে হয়, ভালোবেসে আগলে রাখতে হয়, তার রাগকেও ভালোবাসতে হয়। মেয়েরা রাগবে, হাসবে, কাঁদবে, অভিমান করবে, জেদ করবে, আর ছেলেরা দোষ না করেও মেয়েদের রাগ ভাঙাবে, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে সরি বলবে। এটাই স্বাভাবিক। এইসব করলে একজন পুরুষ ছোট হয়ে যায় না, বরং মেয়েদের চোখে তারা সম্মানীয় একজন মহান ব্যক্তিত্বের পুরুষ হয়ে স্থান পায়, আর সেই পুরুষই একজন প্রকৃত বীর পুরুষ। তাছাড়া আমার মতে মেয়েরা একটু রাগী, জেদি কিংবা একটু অভিমানী হলে একটু বেশি সুন্দর কিংবা কিউট। এক নাগারে কথাগুলো বলে থামল রায়হান। অদিতির দিকে তাকিয়ে বলল, জানিস, আমার তো রাগী, জেদি এবং অভিমানী মেয়েদেরকে খুব ভালো লাগে, কারণ এরা রাগী, জেদি হলেও একসময় নিজের সর্বস্ব দিয়ে একজন পুরুষকে প্রচুর ভালোবাসতে জানে। জানিস, মেয়েদের রাগে ফুলে যাওয়া নাক, দিঘির মতো জলে টইটম্বুর চোখ, লাজে লাল হয়ে যাওয়া গাল, মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলেই একজন পুরুষই হয় একজন প্রকৃত পুরুষ। আর শুন ভাই, নারী ঝগড়াতেই বেশি সুন্দর, আর পুরুষ মাফ চাওয়াতে। এছাড়াও রাগ দেখিয়ে কথা বলা ঠিক নয়, বরং মাথা ঠান্ডা রেখে সবকিছু মিটমাট করে নেওয়াটাই এক সুন্দর মনের পরিচয়। শোন ভাই, সবচেয়ে সুন্দর পুরুষ তিনি, যিনি নারীর অভিমানকে বোঝেন, রাগের মাথায় সুন্দর ব্যবহার করেন। আর শুন, কেউ ভুল করলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হয়, কথা দিয়ে আঘাত করে নয়। আদিত্যের মেজাজ কিছুটা শিথিল হয়ে এলো। তাই তো নন্দিনীকে ভুল বুঝে অহেতুক মনে রাগ পুষে নন্দিনীকে জেলাস ফিল করানোর জন্য সে একের পর এক অনেক অন্যায় করে গেছে। আদিত্যের প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। নন্দিনীকে উল্টো পথে যেতে দেখে রায়হান বলল,
শোন, নন্দিনী বাবা মায়ের একমাত্র বড্ড আদরের মেয়ে। অত্যন্ত আদরের হওয়ায় ওর রাগ, জিদ এবং আহ্লাদ প্রিয়জনদের উপর একটু বেশিই থাকবে, এটা স্বাভাবিক। তোর যেমন ওর উপর রাগ বেশি, কারণ ও তোর সবচেয়ে প্রিয়জন, আর তুইও তেমনি ওর প্রিয়জন। তুইও তার মনের এক অংশ দখল করে আছিস সেই ৩ বছর ধরে। ৩ বছর সময় কিন্তু কম নয় আদিত্য। তুই নন্দিনীকে কখনো বুঝতে পারিসনি। তুই তো নিজেই নিজেকে বুঝতে পারছিস না, ওকে কি বুঝবি? এছাড়াও নন্দিনীকে বোঝার মতো তোর একটা সুপ্ত হৃদয় নেই। তাছাড়া একজনকে একজন ঠেস দিয়ে কথা বলা কিংবা জেলাস ফিল করানো অথবা অহেতুক ভুল বোঝাবুঝি এইসব কোনো সমাধানের পথ নয়, বরং এটা নির্বোধের মতো কাজ। তুই একজন শিক্ষিত পুরুষও হয়েও বারবার নির্বোধের মতো সে একই কাজ করে যাচ্ছিস। সো স্যাড। আদিত্য আর কথা বলতে পারল না। তাই তো নন্দিনীকে ভুল বুঝে অহেতুক মনের রাগ পুষে নন্দিনীকে জেলাস ফিল করানোর জন্য সে একের পর এক অনেক অন্যায় করে গেছে। আদিত্যের প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। নন্দিনীকে উল্টো পথে যেতে দেখে রায়হান বলল, ওকে থামা, রেগে আছে, রাগের মাথায় আবার না জানি কোনো দুর্ঘটনা ঘটায়, গিয়ে সরি বল। আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলল, এতক্ষণ তোকে কি বললাম আদিত্য, ভালোবাসার মানুষের কাছে কোনো অ্যাটিটিউড নয়। তুই তো অস্বীকার করতে পারবি না যে তুই ওকে ভালোবাসিস না। তাহলে কি ভাবছিস এত? শোন, এখন এত চিন্তাভাবনা করার সময় নেই, সবসময় এমন সৎ সুযোগ আসবে না। যা ভাই, এবার মনের কথা বলে দে, আর কোনো দেরি নয়। কথাগুলো বলে চোখ দিয়ে কিছু একটা ইশারা দিয়ে ফের আশ্বাসও দিল। আদিত্য তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে দোটানায় ভুগছে। রায়হান এবার বিরক্ত হয়েই বলল, প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষটার রাগ ভাঙাতে যদি সম্মানে লাগে, তাহলে তুই এখনো প্রেমিক হতে পারসনি। যা, এখন থেকে রাগ ভাঙাতে শেখ। আদিত্য যেতেই রায়হান পেছন থেকে বলল, ততক্ষণে আমি তোর বোনটাকে একটু পটানোর চেষ্টা করি শালাবাবু। দেখি তোর বোনের মনের কোণে এই বান্দার জন্য একটু জায়গা হয় কিনা। আদিত্য গরম চোখে তাকালো। রায়হান হেসে উঠে অদিতিদের বলল, ওরা নিজেদের মধ্যে সব মিটমাট করে নিক, আমরা বরং ওদিকটায় যাই, কেমন? আসো সবাই আমার সাথে। নন্দিনী লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। আদিত্য হঠাৎ পেছন থেকে নন্দিনীর হাত টেনে ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। আদিত্যকে দেখতেই নন্দিনী রেগে উঠে বলল, হাত ধরে টানছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। নন্দিনী, আমার কথা শোনো প্লিজ। কোনো কথাই শুনব না আপনার, হাত ছাড়ুন। আদিত্য আবার শক্ত গলায় বলল, নন্দিনী। কথা শুনতে বলেছি না তোমায়? রাগ দেখাচ্ছ কেন? শুনব না কোনো কথা। নন্দিনী যে রেগে আছে সেটা ফুঁসফুঁস করা শব্দটাই জানান দিচ্ছে। আদিত্য নন্দিনীর চোখের পানি মুছে দিয়ে মোলায়েম স্বরে বলল, সরি নন্দিনী ফুল, আর কখনো এমনটা হবে না, প্রমিস, প্লিজ ফরগিভ মি। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। নন্দিনী বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদিত্য শক্ত করে ধরে রাখল। আদিত্য নন্দিনীর দিকে তাকালো। রাগে জিদে লাল হয়ে গেছে মায়াবী মুখটা। আদিত্য এবার ধমকে বলে উঠল, নন্দিনী, তুমি কি আমার কথা শুনতে পাও না, নাকি মানুষ বলে মনে হচ্ছে না আমাকে? কোনো কথাই শুনব না আপনার। কে হন আপনি? বলেই আবারও হাত ছাড়াবার চেষ্টা করতেই আদিত্য আচমকা নন্দিনীকে হ্যাচকা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আকস্মিক আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। নন্দিনী হঠাৎ দিঘির জলের মতো শান্ত হলে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। প্রিয় মানুষের প্রথম প্রেমময়ী স্পর্শ এবং প্রথম জড়িয়ে ধরার অনুভূতিটা বোধহয় খুব স্পেশাল হয়, তেমনটাই ফিল করছে নন্দিনী। আদিত্যের স্পর্শ পেতেই নন্দিনী শিউরে উঠল। বালির বাঁধের মতো সব মলিনতা ভেঙে গেল হঠাৎই। নন্দিনী শান্ত হতেই আদিত্য নন্দিনীর মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, আজ ৩ বছর ধরে আমি তোমায় খুব গোপনে ভালোবাসি নন্দিনী ফুল। আমি তোমার কেউ না, কিন্তু তোমার ব্যক্তিগত কেউ একজন হতে চাই।
সেই অধিকারটুকু তুমি দেবে আমায়, নন্দিনী ফুল? ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।